চান্দিনা রিদওয়ান আহমেদ কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা কি সবাই ভালো আছো? আমি তোমাদের পৌষের শুভেচ্ছা জানাচ্ছি। আমি ডক্টর উত্তম কুমার মজুমদার, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ। গত ক্লাসগুলোতে আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় স্থির তড়িতের বিভিন্ন শিক্ষণফলগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা নতুন অধ্যায় আসব। অধ্যায়ের নাম চলতড়িৎ। এর প্রথম দিককার শিক্ষণফল নিয়ে আমরা আলোচনা করব। আমরা দেখব, ধরো একটা তার, সেটার মধ্যে যদি তড়িৎ প্রবাহ চালনা করা হয়, তারটা উত্তপ্ত কিন্তু হয়। এখন শীতকালে তারটা যেরকম উত্তপ্ত হয়, গরমকালে কি সেরকম উত্তপ্ত হয়? তোমরা লক্ষ্য করে দেখবে। এবং যে উৎপন্ন তাপ, এটি কিন্তু হচ্ছে আজকের শিক্ষণফলের বিষয়। অর্থাৎ তড়িৎ প্রবাহ চলার ক্ষেত্রে দেখব বাধা পায়, সেই বাধাটার নাম হচ্ছে রোধ। তাহলে আজকের শিক্ষণফল হবে শিক্ষণফল 1, 2, 3। 1 নম্বর শিক্ষণফল হচ্ছে রোধের উপর তাপমাত্রার প্রভাব। 2 নম্বর শিক্ষণফল হচ্ছে জুলের তাপীয় ক্রিয়া, বিজ্ঞানী জুলের তাপীয় ক্রিয়া আমরা ব্যাখ্যা করব। 3 নম্বর শিক্ষণফল, অবশ্যই এটা প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক ওরিয়েন্টেড। এটা হচ্ছে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক নির্ণয় করবো আমরা। যান্ত্রিক তুল্যাঙ্ক নির্ণয় বা যান্ত্রিক সমতা নির্ণয়, এই 3টে হবে আজকের শিক্ষণফল। তাহলে আমরা একে একে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। প্রথম হচ্ছে রোধের উপর তাপমাত্রার প্রভাব। চলতড়িৎ চ্যাপ্টারটাই বলবে আমাদের তড়িৎ প্রবাহ যেখানে উৎপন্ন হচ্ছে, উৎপন্ন স্থলে আর স্থির থাকছে না, এর মধ্যে একটা গতিময়তা থাকবে, তাহলে চলতড়িৎ হবে। তো চলতড়িৎ মানে তড়িৎ প্রবাহ যখন চলবে, যখন তড়িৎ মানে ইলেকট্রন চলছে, ইলেকট্রন চললেই আমরা তড়িৎ প্রবাহ পাই। তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ, যাকে বলবো আমরা ইলেকট্রিক কারেন্ট। আমরা জানি একটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্যে দিয়ে একক সময়ে যে পরিমাণ চার্জ বা ইলেকট্রন প্রবাহিত হয় তাকেই বলা হয় তড়িৎ প্রবাহ। যদি টি সময়ে কোন পরিবাহী প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্যে দিয়ে কিউ পরিমাণ চার্জ সঞ্চালিত হয়, তাহলে তড়িৎ প্রবাহ আই সমান হবে কিউ বাই টি। আমি জানি চার্জ বা আধানের একক হচ্ছে কুলম্ব, সময়ের একক সেকেন্ড, এটাকে বলবো আমরা কুলম্ব পার সেকেন্ড, যাকে আমরা বলবো অ্যাম্পিয়ার। বিজ্ঞানী অ্যাম্পিয়ারের নাম অনুসারে হচ্ছে তড়িৎ প্রবাহের একক। তড়িৎ প্রবাহের দিক কিভাবে হবে? আমরা জানি তড়িৎ প্রবাহ সবসময় পজিটিভ চার্জ থেকে নেগেটিভ চার্জের দিকে সঞ্চালিত হয়। এটা হচ্ছে প্রচলিত মত। আসলে তড়িৎ প্রবাহ নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে সঞ্চালিত হয়। কিন্তু অর্থাৎ আমরা যদি তড়িৎ কোষের কথা চিন্তা করি, আমরা সরল বর্তনী যদি ভাবি, তড়িৎ প্রবাহ দিক সবসময় আমরা তড়িৎ কোষ বা ব্যাটারি পজিটিভ প্রান্ত থেকে নেগেটিভ প্রান্তের দিকে সঞ্চালিত হয়, এটা ধরছি আমরা। আসলে দেখব সবসময় ইলেকট্রন যাবে তড়িৎ কোষের নেগেটিভ তড়িৎদ্বার বা ঋণাত্মক তড়িৎদ্বার থেকে ধনাত্মক তড়িৎদ্বারের দিকে। তাহলে তড়িৎ প্রবাহ যখনই আমরা বলবো, তড়িৎ প্রবাহের দিকটা আমরা অবশ্যই ভেবে নেব, বুঝে নেব, যার একক হচ্ছে অ্যাম্পিয়ার।
এখন রোধ কি? সমতলে আমরা যখন চলছি, চলার পথে যে বাধাটা পাই তাকে বলি ঘর্ষণ। আর ইলেকট্রন চলার পথে, ইলেকট্রন কোথায় যাচ্ছে আমরা দেখি যে পরমাণুর যখন গঠনটা চিন্তা করি, কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, আর বাইরে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো থাকে। ইলেকট্রন আন্তঃআণবিক স্থানের মধ্য দিয়ে চলে। তো ইলেকট্রন চলার পথে যে বাধাটা পায় তাকেই বলবো আমরা রোধ, যার ইংরেজি রেজিস্ট্যান্স। আর যে পদার্থের এই রোধ ধর্ম আছে তাকে বলবো আমরা রোধক বা রেজিস্টর। রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে? এই যে রোধ, আমরা দেখব রোধ 4টা রাশির ফাংশন কি? পরিবাহীর দৈর্ঘ্য, পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, পরিবাহীর উপাদান, সবগুলোই পরিবাহী, যার মধ্যে দিয়ে ইলেকট্রন সঞ্চারিত হচ্ছে, এবং হচ্ছে তাপমাত্রা। রোধ কিন্তু 4টা বিষয়ের উপর নির্ভর করে। এই 3টে বিষয় নিয়ে আমরা নিচের ক্লাসগুলোয় পড়েছি। আমরা দেখেছি আর সমানুপাতিক, দৈর্ঘ্য L, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি A হয়, এরিয়া অফ ক্রস সেকশন, দৈর্ঘ্য লেংথ L, আর ইজ প্রপোর্শনাল টু L বাই আমরা দেখেছি। অর্থাৎ রোধ দৈর্ঘ্যের সমানুপাতিক, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক, এটা আমরা দেখেছি। উপাদান ভিন্ন হলে রোধ ভিন্ন হবে। আজকের বিষয়টা হচ্ছে শিখন ফলে রোধের উপর তাপমাত্রার প্রভাব। আমরা দেখব যে ভিন্ন তাপমাত্রায় পরিবাহী রোধ ভিন্ন ভিন্ন হবে। ভিন্ন তাপমাত্রায় পরিবাহী রোধ ভিন্ন ভিন্ন হবে, এবং তাপমাত্রা বাড়লে আমরা দেখব রোধ বাড়বে, সমানুপাতিক হবে না। সম্পর্কটা কেমন হবে? ধরো θ°C তাপমাত্রায় কোন পরিবাহী রোধ যদি R θ হয়, 0°C তাপমাত্রায় রোধ যদি R0 হয়, এবং রোধের উষ্ণতা সহগ আলফা হয়, আমরা দেখব R θ সমান হবে R0 ইন্টু 1 প্লাস আলফা θ, R0 প্লাস R0 ইন্টু আলফা θ। এখান থেকে আমরা খুব সহজভাবে লিখতে পারবো আলফা সমান R θ মাইনাস R0 ইন্টু R0 ইন্টু θ, বা এটাকে আমরা ডেল্টা আর বলি, বা R0 ইন্টু θ। তাহলে কি হলো? যে তাপমাত্রা বাড়ালে রোধ বাড়ছে, কিন্তু সমানুপাতিক ভাবে কিন্তু বাড়ছে না। তাহলে আলফা যে রোধের উষ্ণতা সহগ, তার এককটা আমরা বলে ফেলতে পারি, তার একক হচ্ছে পার কেলভিন বা পার ডিগ্রি সেন্টিগ্রেড। এবং রোধের উষ্ণতা সহগের সংজ্ঞাটাও আমরা দিতে পারি 0°C তাপমাত্রায় কোন পরিবাহীর রোধ যখন 1 হয়, তার তাপমাত্রা যখন আমরা 1°C বাড়াবো, তখন তার রোধ যে পরিমাণ বৃদ্ধি পায় তাকেই বলবো আমরা রোধের উষ্ণতা সহগ। অর্থাৎ 0°C তাপমাত্রায়, আবারও বলছি, মানে কোন পরিবাহীর রোধ 1 একক হলে, তার তাপমাত্রা একক হলে তার যে রোধের বৃদ্ধি হবে তাকেই বলবো আমরা রোধের উষ্ণতা সহগ, যার একক পার কেলভিন পার ডিগ্রি সেন্টিগ্রেড। ফর সিম্পলিসিটি আমরা যদি বলতে পারি, যেমন অ্যালুমিনিয়ামের রোধের উষ্ণতা সহগ 4.5 ইন্টু টাংস্টেন। কারণ টাংস্টেনের উষ্ণতা সহগ আমরা বলছি 4.5 ইন্টু 10⁻³ পার কেলভিন। বলতে আমরা কি বুঝি? অনুধাবনের প্রশ্ন, এবং একটা চার্ট তোমরা দেখবে, বিভিন্ন পদার্থের রোধের উষ্ণতা সহগের মান আছে। তাহলে টাংস্টেন, তার এর উষ্ণতা সহগ এত বলতে আমরা কি বুঝি? আমরা বুঝবো 1 মিটার দৈর্ঘ্যের 0°C তাপমাত্রায়, অর্থাৎ 1 মিটার 0°C তাপমাত্রার টাংস্টেন তারের 1 R0 মানে 1 ওহম রোধ বিশিষ্ট টাংস্টেন তারের
তাপমাত্রা যখন 1 কেলভিন বাড়াবো এর রোধ বেড়ে হবে 4.5 ইন্টু 10⁻³ ওহম। এটি হচ্ছে তাৎপর্য। অর্থাৎ একক রোধ তাপমাত্রা যখন একক হবে তখন তার রোধ এই পরিমাণ বেড়ে যাবে। এই যে সারণীটা বা টেবিলটা তোমরা বারবার পরে এটা মুখস্থ করে ফেলবে। এটা জ্ঞানের জন্য ইম্পর্টেন্ট, অনুধাবনের জন্য ইম্পর্টেন্ট। তাহলে আলফার মানটা আমরা বের করে ফেলতে পারি। আমি যদি একটা উদাহরণ নেই, ধরো একটা পরিবাহী ক্ষেত্রে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোন পরিবাহীর রোধ ধরো দেয়া আছে 4 ওহম, তারপর 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তার রোধ দেয়া আছে 6 ওহম। বলা হলো যে 150 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তার রোধ কত হবে। আমরা যদি এটা বের করতে চাই তাহলে প্রথমে আমরা আলফাটা বের করে নেব। আলফা বের করে নেব কি হবে, আর থিটা আর 100 যদি আমরা নেই 6 মাইনাস 4 ডিভাইডেড বাই 4 ইন্টু থিটা হচ্ছে 100। এখান থেকে আমরা দেখব আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে 0.005 পার ডিগ্রি সেন্টিগ্রেড। এই আলফার মানটা বসিয়ে আবার আমরা এখান থেকে আমরা বের করে ফেলতে পারবো যে আর 150 সমান আর নট ইন্টু 1 প্লাস আলফা 005 ইন্টু থিটার মান 150। আর নোটের মান হচ্ছে 4। আমরা দেখব এটার মানটা আসবে 7। তাহলে এইভাবে ভিন্ন তাপমাত্রায় যে কোনো তাপমাত্রা রোধের মান আমরা বের করে ফেলতে পারি। তাহলে রোধের উপর তাপমাত্রার প্রভাব যখন আমরা দেখব, এখন আলফার মান কখন পজিটিভ হবে, পরিবাহী পদার্থের ক্ষেত্রে আলফার মান পজিটিভ হবে, যার জন্য আলফা এখানে হচ্ছে ধনাত্মক। আর অর্ধ পরিবাহী পদার্থ সেক্ষেত্রে আমরা দেখব যে তাপমাত্রা বাড়লে সেসব পদার্থের রোধ বেড়ে যায়, অর্থাৎ পরিবাহী পদার্থের তাপমাত্রা বাড়লে রোধ বেড়ে যায়, যার জন্য আলফা হচ্ছে ধনাত্মক। অর্ধ পরিবাহী পদার্থের তাপমাত্রা বাড়লে রোধ কমে যায়, পরিবাহকত্ব বেড়ে যায়, যার জন্য অর্ধ পরিবাহী পদার্থের ক্ষেত্রে আলফা হবে ঋণাত্মক। এটাও অনুধাবনের প্রশ্নের জন্য বা জ্ঞানের প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট, কখন উষ্ণতা সহগ পজিটিভ হবে, কখন নেগেটিভ হবে। আবার কিছু কিছু পদার্থ দেখব যে তার মধ্যে বাধা নাই বললেই চলে, ওইসব পদার্থগুলোকে বলবো আমরা অতি পরিবাহী বা সুপার কন্ডাক্টর। নিম্ন তাপমাত্রায় পদার্থগুলো দেখা যায়। তাহলে প্রথম যে শিখন ফল রোধের উপর তাপমাত্রার প্রভাব আমরা দেখতে পেয়েছি, আমরা দেখাতে পেরেছি। দ্বিতীয় যে শিখন ফল সেটা হচ্ছে জলের তাপীয় ক্রিয়া। তাপীয় ক্রিয়াটা আমরা বুঝি যে আমরা দেখি এই বৈদ্যুতিক লাইট গুলা শীতকালটা যত বেশি ওয়াটের আমরা লাইট জ্বালাবো ঘরটা তত বেশি উত্তপ্ত হবে। উত্তপ্ত হয় কেন? কারণ কোনো তার দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করলে কিন্তু তারটা উত্তপ্ত হয়। একেই বলা হয় তাপীয় ক্রিয়া। কোনো তার দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করা হলে তারটা উত্তপ্ত হয়, একে বলা হয় তাপীয় ক্রিয়া। এখন তারটা উত্তপ্ত হয় কেন? ইলেকট্রন তত্ত্বের সাথে এটা ব্যাখ্যা করা যায়। আমরা জানি ইলেকট্রন সবসময় নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে সঞ্চালিত হয়। সঞ্চালিত হতে গেলে ইলেকট্রন চলার পথে পারমাণবিক স্থানের পরমাণুর সাথে সংঘর্ষে লিপ্ত হয়। সে লিপ্ত হলে কাজ হচ্ছে, কাজটা গতিশক্তিতে পরিণত হচ্ছে। আর কাজ শক্তি উপপাদ্য বলে কৃতকাজ সবসময় গতিশক্তির পরিবর্তনের সমান। তাহলে কাজটা গতিশক্তিতে পরিণত হচ্ছে, গতিশক্তিটা তাপে পরিণত হচ্ছে, তাপের কারণে তাপমাত্রা পরিবর্তন হচ্ছে। যার জন্য আমরা দেখি যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে যখনই তড়িৎ প্রবাহ যায় তখন তাপ উৎপন্ন হয়। এই নিয়ে বিজ্ঞানী জোল কাজ করেছেন এবং উনি 1841 সালে সেই সূত্রগুলো দিয়েছেন। জোলের তাপীয় ক্রিয়ার সূত্র উনি দিয়েছেন 1841 সালে। বিজ্ঞানী পুরো নামটা তোমরা শিখবে, বিজ্ঞানী জেমস প্রেসকট জোল, পুরনো নাম জেপি জুল বলে।
জেমস প্রেস্কট জুল, এই সূত্র দিয়েছেন উনি 1841 সালে, সালটা মনে রাখবেন। তাহলে কোন পরিবেশে যখন আমরা তড়িৎ প্রবাহ চলবে তখন আমরা দেখব তাপ উৎপন্ন হবে। এর উপর ভিত্তি করে বিজ্ঞানী জুল 3টা সূত্র দিয়েছেন। প্রথম সূত্রটাকে বলে প্রবাহের সূত্র, দ্বিতীয় সূত্রটাকে বলবো আমরা রোধের সূত্র, তৃতীয় সূত্রটাকে বলবো প্রবাহ কাল বা সময়ের সূত্র। অর্থাৎ কোন পরিবাহী রোধ যদি হয় আর প্রবাহ তড়িৎ প্রবাহ আই, রোধ আর এবং প্রবাহ কাল সময় যদি টি হয়, তার মধ্যে বিজ্ঞানী জুল সূত্র দিয়েছেন যে তাপ যে উৎপন্ন হবে, উৎপন্ন তাপটা কিসের উপর নির্ভর করবে, কি কি বিষয়ের উপর নির্ভরশীলতা আছে। আমরা দেখবো এই 3টা বিষয়ের উপর নির্ভরশীলতা আছে। কারণ পদার্থবিজ্ঞান সবসময় যেমন তত্ত্বের কথা বলছে, পরিমাপ পরিশীলতার পরিমাপের কথা সে বলছে, মেজারমেন্টের কথা বলছে, কেমন হবে তাপ উৎপন্ন হচ্ছে, কেমন তাপ, এটা কিসের উপর নির্ভর করছে, যে কেউ যেন আমরা বলতে পারি। তাহলে প্রবাহ সূত্র বলবে এইচ উৎপন্ন তাপ এইচ ইজ প্রপোর্শনাল টু আই স্কয়ার, যখন বাকি রাশিগুলো ধ্রুব হবে, আর এবং টি যখন ধ্রুব হবে, মানে উৎপন্ন তাপ প্রবাহের বর্গের সমানুপাতিক। প্রবাহ যখন দ্বিগুণ হবে উৎপন্ন তাপ 4 গুণ হবে, প্রবাহ যখন 3 গুণ হবে উৎপন্ন তাপ 9 গুণ হবে। এখানে 1/3 হলে 3 ভাগের 1 হলে 9 ভাগের 1 হবে। অনুভবের প্রশ্ন এটা কিন্তু মাঝে মাঝেই আসে, যে প্রবাহের সূত্রটা বা জলের সূত্র থেকে আমরা কি বলতে পারি। দ্বিতীয় সূত্র, উৎপন্ন তাপ সব সময় উৎপন্ন তাপ রোধের সমানুপাতিক। অর্থাৎ রোধ 1 গুণ বাড়লে উৎপন্ন তাপ 1 গুণ বাড়বে, দ্বিগুণ হলে দ্বিগুণ, 3 গুণ হলে 3 গুণ, যখন আই এবং টি ধ্রুব হবে। তৃতীয় সূত্র, উৎপন্ন তাপ প্রবাহকালের সমানুপাতিক, যখন আই এবং আর ধ্রুব হবে। 3টা রাশি পরিবর্তনশীলতা আসছে, যখন 2টা ধ্রুব থাকছে তখন তৃতীয়টার সাথে সম্পর্ক করে বিজ্ঞানী জুল সূত্রগুলো দিয়েলেন। এবং এখানে সময়কাল বাড়লে, প্রবাহ কাল বাড়লে আমরা দেখবো যে উৎপন্ন তাপ বাড়বে, কমলে কমবে, সমানুপাতিক সম্পর্ক। এবং এদেরকে যদি আমরা গ্রাফ করতে যাই, উচ্চতর দক্ষতার প্রশ্ন, আমরা যদি আই স্কয়ারের সাথে এইচ প্লট করতে যাই, এটা সবসময় মূলবিন্দুগামী সরলরেখা হবে। এবং এখানে যদি আর এর সাথে এইচ প্লট করি, তাও মূলবিন্দুগামী সরলরেখা হবে। এই গ্রাফটা আমাদের মনে রাখতে হবে। এখন যদি 3টা আই আর টি নিজেরা পরিবর্তনশীল হয়ে যায়, আমরা লিখব এইচ সমানুপাতিক আই স্কয়ার। এমন কে যদি যেই সমানুপাতিক তোলে, আলটিমেটলি কে এর মান ওএম হয়ে যায়, এইচ সমান আই স্কয়ার আর টি, এইচ সমান আই স্কয়ার আর টি। এইটা উৎপন্ন তাপ আই স্কয়ার আর টি। এবং আমরা যদি আলাদাভাবে ধরো আর ওহম বিশিষ্ট কোন পরিবাহীর মধ্য দিয়ে, ধরো এই বিন্দু থেকে বি বিন্দুর দিকে আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে, টি সময়ে কি পরিমাণ চার্জ সঞ্চালিত হচ্ছে, আমরা যদি চিন্তা করি, এইখান থেকে আমরা দেখতে পারবো যে ডব্লিউ সমান হয়ে যাচ্ছে, আমরা জানি ভি সমান ডব্লিউ বাই কিউ, তাহলে ডব্লিউ সমান হচ্ছে ভি কিউ। আমরা দেখবো ভি সমান হচ্ছে আই আর ওহমের সূত্র থেকে, আর কিউ সমান হচ্ছে আই টি সংজ্ঞা থেকে, আলটিমেটলি এটা হয়ে যাচ্ছে আই স্কয়ার আর টি জুল। তাপ যখন বলবো তখন কাজের কথাই আসছে, তাহলে ডব্লিউ সমান হচ্ছে আই স্কয়ার আর টি জুল। আবার জুলের সূত্র থেকে আমরা জানি ডব্লিউ সমান জে এইচ, জে কে বলবো আমরা তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বা যান্ত্রিক সমতা, যার মান 4.2 জুল পার ক্যালোরি, 4.18 জুল পার ক্যালোরি আমরা জানি। তাহলে ডব্লিউ সমান জে জুল, এখান থেকে আমরা দেখব এইচ সমান হচ্ছে 0.24 আই স্কয়ার আর টি ক্যালোরি। এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে। ক্যালোরিতে যখন বলবো 0.24 আই স্কয়ার আর টি ক্যালোরি, আর যখন আমরা জুলে বলবো এই সমান আই স্কয়ার আর টি জুল আমরা বলে ফেলতে পারি, এস মানে তখন ডব্লিউ হয়ে যাচ্ছে।
তাহলে এই সম্পর্কটাতেই জুলের তাপ উৎপাদনের সূত্রগুলো আমরা বলতে পারি। উৎপন্ন তাপ ক্যালোরি 0.24 I স্কয়ার RT ক্যালোরি। তাহলে কি পরিমাণ তড়িৎ প্রবাহ যাচ্ছে, কতটা সময় ধরে যাচ্ছে, পরিবাহী রোধ কত, এই তথ্যগুলো দেওয়া থাকলে অবশ্যই আমরা উৎপন্ন তাপ সহজভাবে বের করে ফেলতে পারি। এবং এখানে আমাদের আরো একটা বিষয় মনে রাখতে হবে, কি তড়িৎ ক্ষমতা বলতে আমরা বুঝি, তড়িৎ ক্ষমতা শব্দটা আমরা মাঝে মাঝেই উচ্চারণ করি। তড়িৎ ক্ষমতা পি মানে ইলেকট্রিক পাওয়ার পি সমান হচ্ছে ডব্লিউ/টি, মানে কোন তড়িৎ যন্ত্র একক সময়ে যতটা কাজ করছে তাকে বলবো আমরা তড়িৎ ক্ষমতা। হ্যাঁ, এবং আমরা আগে দেখেছি ডব্লিউ সমান I স্কয়ার RT, এটাকে আমরা লিখতে পারি VIT, এটাকে আমরা লিখতে পারি V স্কয়ার বাই RT, এটাকে আমরা লিখতে পারি PT। যেমন তড়িৎ ক্ষমতা P হয়, W সমান PT। তাহলে ক্ষমতার একক আমরা জানি ওয়াট, জুল পার সেকেন্ড। তাহলে 1 জুল মানে 1 ওয়াট ক্ষমতা ইনটু 1 সেকেন্ড, মানে 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন কোন যন্ত্র 1 সেকেন্ড কাজ করলে তার যে কাজটা হয় তাকে বলছি আমরা জুল বা ওয়াট সেকেন্ড। এটা ধরো 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন কোন যন্ত্র 1 ঘন্টা কাজ করলে যে কাজ হয় তাকে বলবো আমরা ওয়াট আওয়ার। ওয়াট আওয়ার মানে আওয়ার মানে 3600 সেকেন্ড, এটাকে বলবো আমরা 3600 ওয়াট। আওয়ারকে সেকেন্ড হয়ে গেল, এটা হয়ে যাবে 3600 জুল। এখন যদি কেউ বলে 1 কিলোওয়াট আওয়ার, এখানকে আমরা 10⁻³ দিয়ে গুণ দেব, কিলোওয়াট জুল হয়ে যাবে 3.6 ইনটু 10⁵ জুল। তাহলে 1 কিলোওয়াট আওয়ার এটা হচ্ছে কিসের একক? কাজের একক। অর্থাৎ 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোন যন্ত্র 1 ঘন্টা চললে যে কাজটা হয় তাকেই বলছি আমরা কিলোওয়াট আওয়ার, যেটা মানে হচ্ছে 3.6 ইনটু 10⁵ জুল। একেই বলা হয় BOT, মানে বোর্ড অফ ট্রেড ইউনিট। বোর্ড অফ ট্রেড ইউনিট। বিদ্যুৎ বিল বা কারেন্টের বিল যে কাগজ মাসের শেষে আমরা দেখি, এটা অফিস থেকে বিলের কাগজ দেওয়া হয়, সেটা মানে কি? অর্থাৎ আমরা কটা লাইট জ্বালাচ্ছি ঘরে, কটা ফ্যান জ্বালাচ্ছি, কি কি উপাদান ব্যবহার করছি, ফ্রিজ থেকে শুরু করে টিভি বিভিন্ন ইত্যাদি ইত্যাদি, সবগুলা আমরা একদিন হিসাব করতে পারি। তারপর এটাকে 30 দিন হিসাব করতে পারি। 30 দিনের শেষে বিষয়টা আসলে টোটাল কত কিলোওয়াট আওয়ার আসছে, এটাই মানে হচ্ছে ইউনিট। বিদ্যুতের বিলের হিসাব আমরা রেখেই দিতে পারি। আমরা ঘরে আমাদের নিজেদের সেফটির জন্য কিন্তু প্রতি মাসের যে তারিখে বিলটা লিখে নেওয়া হয়, তখন আমরা নিজেরা যদি লিখে রাখি, পরবর্তী মাস আসতে আসতে যদি আমরা লিখে নিই, দুটার বিয়োগফলটা হচ্ছে আমরা অত ইউনিট বিদ্যুৎ ব্যবহার করেছি এবং প্রতি ইউনিট বিদ্যুতের দাম কত লেখা থাকে কিন্তু, তাহলে আমরা আনুমানিক একটা কিন্তু হিসাব করে ফেলতে পারি। এর সাথে ধরো বিভিন্ন মিটার চার্জ ইত্যাদি যোগ হয়ে কিন্তু টোটাল বিলটা হয়ে যায়। এবং বিদ্যুৎ বিলের অঙ্কও কিন্তু আমরা করতে পারি খুব সহজভাবে, কিন্তু বিদ্যুৎ বিলের অঙ্ক করতে পারি কোন সূত্র দিয়ে? এই যে সূত্র দিয়ে, W সমান I স্কয়ার RT সমান VIT সমান V স্কয়ার বাই RT সমান PT। অবশ্যই এটা যখন কিলোওয়াট আওয়ার হবে, এটাকে আমরা 1000 দিয়ে গুণ দিয়ে দেবো, 1000 দিয়ে ভাগ দিয়ে দেবো, তাহলে কিলোওয়াট আওয়ারে হবে। ধরো তড়িৎ প্রবাহ দেয়া আছে, রোধ দেয়া আছে, সময় দেয়া আছে, এটা ব্যবহার করব। লাইন ভোল্টেজ আমরা জানি 220 ভোল্ট দেয়া আছে, তড়িৎ দেয়া থাকবে। তাহলে ভি আর টি দেয়া থাকলে ক্ষমতা বিভিন্ন উপাদানগুলো যেখানে যেভাবে দেয়া আছে এই সূত্র প্রয়োগ করি কিন্তু আমরা বিদ্যুৎ বিলের হিসাব করতে পারি প্রতিদিনে, মাসে, বছরে ইত্যাদি ইত্যাদি। কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে এটা অনেক অঙ্ক দেখবে, এই অঙ্কগুলো কিন্তু তোমাদের করতে হবে। আমরা প্রায় শেষ জায়গাটায় চলে আসছি লেকচারের। আমরা তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক নির্ণয়, তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বা তাপের যান্ত্রিক সমতা নির্ণয় আমরা দেখেছি যে W সমান J 3 নম্বর শিখনফল, বা J সমান W/S, বা W সমান হচ্ছে VIT/S। আমরা লিখব M1S1 প্লাস M2S2 ইনটু θ1 মাইনাস θ2 জুল পার ক্যালোরি। সার্কিট লাগবে একটা যে জুলের
যে ক্যালোরিমিটারের সাহায্যে আমরা যে তাপের যান্ত্রিক তরঙ্গ নির্ণয় করব তাকে বলবো জোডার ক্যালোরিমিটার। এটা একটা সাদা মাটা ইনস্ট্রুমেন্ট, একটা পাত্র। পাত্রটার মধ্যে আমরা দেখব এর মধ্যে একটা কুণ্ডলী দেয়া থাকে। কুণ্ডলীর বিভব পার্থক্য নির্ণয় করার জন্য সমান্তরাল সমবায় একটা ভোল্টমিটার আমরা যুক্ত করব। তারপর এখান থেকে আমরা দেখব কানেকশনটা এসে ব্যাটারির পজিটিভ নেগেটিভ প্রান্ত, তারপরে হবে একটা পরিবর্তনশীল রোধ যাকে বলবো আমরা আরএস। এটা হচ্ছে ব্যাটারি দিয়ে। এর থেকে আমরা নিয়ে নেব একটা অ্যামিটার। অ্যামিটারের নেগেটিভ পজিটিভ হলো। তারপরে আমরা কানেকশনটা নিয়ে চলে আসবো ঠিক এই জায়গাটায়। এটা হলো জোডার ক্যালোরিমিটার। এখানে পাত্র, এই পাত্রে ধরো পানি আছে। যখন কানেকশনটা কমপ্লিটলি আমরা যখন এখানে একটা চাবি দিই, কানেকশনটা যখন কমপ্লিট করব তখন দেখব ক্যালোরিমিটার যে হিটারটা আছে এটা উত্তপ্ত হবে, সেই তাপটা নেভে পাত্রে রাখা পানি। তাহলে এখানে আমরা জানি উৎপন্ন তাপ এই সমান হচ্ছে এম এস ডেল্টা থিটা। এম হচ্ছে ভর, এস আপেক্ষিক তাপ, ডেল্টা থিটা হচ্ছে তাপমাত্রার পার্থক্য। তাহলে এম1 হচ্ছে ক্যালোরিমিটারের ভর, S1 হচ্ছে ক্যালোরিমিটার উপাদান আপেক্ষিক তাপ, M2 হচ্ছে পানির ভর, S2 হচ্ছে পানির আপেক্ষিক তাপ। তাহলে প্রথম অবস্থায় যদি আমরা ভাবি যে তাপমাত্রা ছিল θ1, তারপর একে কানেকশন দেবার আগে, কানেকশন দেবার পর উৎপন্ন তাপ হলো, তখন যদি তাপমাত্রা θ2 হয় তাহলে মোট গৃহীত তাপ হবে M1S1 প্লাস M2S2 ইন্টু θ1 মাইনাস θ2, যেটা হচ্ছে S। এই সূত্র দিয়ে আমরা করলাম। তাহলে যদি ভি আমরা জানতে পারি, ভোল্টমিটার আমাদেরকে ভি দেবে, অ্যামিটার আমাদেরকে এ দেবে তড়িৎ প্রবাহ, আর আমরা স্টপওয়াচ থেকে পি নির্ণয় করতে পারি। θ1 θ2 আমরা থার্মোমিটার থেকে নিতে পারি। তাহলে যদি এই মানগুলো জানি, খুব সহজে আমরা যে এর মানটা বা তাপের যান্ত্রিক তরঙ্গ যে এর মানটা আমরা নির্ণয় করে ফেলতে পারবো। ঠিক এই সূত্রের আমরা একটা অঙ্ক করি। 50 ওহম রোধের ভিতর দিয়ে 50 ওহম রোধের কোন পরিবাহীর মধ্য দিয়ে 50 ওহম রোধের কোন পরিবাহীর মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ একশো সেকেন্ড চালনা করলে চালনা করলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কতটুকু পানির তাপমাত্রা 100 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছাবে। এটা সমাধান করবার জন্য আমরা সূত্র নেব, উৎপন্ন তাপ ms ডেল্টা থিটা, আর এখানে হচ্ছে I স্কয়ার RT। এখান থেকে আমরা পাবো m সমান I স্কয়ার RT বাই s ডেল্টা থিটা। এই ক্ষেত্রে আমরা দেখি তড়িৎ প্রবাহ I এর মান হচ্ছে 2 অ্যাম্পিয়ার, রোধ R হচ্ছে 50 ওহম, সময় t হচ্ছে 100 সেকেন্ড, পানির উপাদানের পানির আপেক্ষিক তাপ হচ্ছে 4200 জুল পার কিলোগ্রাম পার কেলভিন, ডেল্টা থিটা হচ্ছে 100 মাইনাস 0 ডিগ্রি সেন্টিগ্রেড এত কেলভিন, 100 কেলভিন, ভর m ইজ ইকুয়াল টু ওয়াট। তাহলে এই মানগুলো যদি আমরা বসিয়ে দেই, 2 স্কয়ার 50 100 4200 100
একক হবে কেজি। খুব সহজভাবে আমরা দেখব, এটার মান হচ্ছে 0.047 কেজি। তাহলে আমরা আজকে 3টা শিখন ফল নিয়ে আলোচনা করলাম। 3টা শিখন ফলের প্রথম শিখন ফল হচ্ছে রোধের উপর তাপমাত্রার প্রভাব। আমরা দেখেছি R θ সমান R0 × 1 + আলফা থিটা। তারপরে দ্বিতীয় শিখন ফল জুলের তাপীয় ক্রিয়া, এখান থেকে দেখেছি আমরা H সমান 0.24 I² RT ক্যালোরি। 3 নম্বর শিখন ফলটা হচ্ছে W সমান G বা J সমান W/S। তোমাদের জন্য SW থাকবে শাহজাহান তপন বইয়ের 1 থেকে 10 নম্বর অঙ্ক, এবং তোমরা এটা করবার পর বিভিন্ন বইয়ের অঙ্ক তোমরা করে দেখবে। তাহলে তোমরা এই লেকচারটা 1 থেকে 3 নম্বর শিখন ফল তোমরা ইজিলি সমাধান করতে পারবে। নিরাপদ স্বাস্থ্যবিধি মেনে চলো। দেখো করোনার প্রভাব কিন্তু খুব বেড়ে যাচ্ছে, তোমরা নিয়মিত লেখাপড়াটা করো। তোমাদের সামনেই কিন্তু প্রাক নির্বাচনী পরীক্ষা আসছে। কলেজ যে নিয়ম কানুন মেনে চলছে, স্বাস্থ্যবিধি মেনে কিন্তু আমরা নিয়ম কানুন মেনেই কিন্তু আমরা করবো। তোমরা প্রস্তুতি নাও ভালো করে। সবাই ভালো থেকো।